নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মা। অসহযোগ আন্দোলনের তীব্র প্রতিবাদ করিয়া কার্তিকবাবু বলিলেন, সাহেবদের তাড়িয়ে কি রাজত্ব করবে তোমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করা তোমাদের স্বভাব। অতঃপর তিনি যাহা বলিলেন সেটুকু চর্বিত চর্বণের সামিল। বহুবার তিনি একথা বলিয়াছেন। সুতরাং তরুণের দল মুখ টিপিয়া হাসিয়া ফেলিল। কার্তিকবাবু এটুকু লক্ষ্য করিলেন। তিনি তীক্ষ্ণ ঘৃণার সহিত বলিলেন, হেসো না, হাসির কথা নয়। ইংরেজরা আমাদের ভাই, এক বংশ। ওরা আর্য, আমরাও আর্য। আমরা বাবাকে প্রাচীন ভাষায় বলি পিতা, ওরা বলে ফাদার। মাতা মাদার, বাবা পাপা, মা মাম্মা, ভ্রাতা ব্রাদার। তফাৎ কোনখানে? আমরা ভয় লাগলে বলি হরিবোল হরিবোল, ওরা বলে হরিবল হরিবল। চামড়া তফাৎ, সে তোমার দেশের জল বাতাসের গুণে। আমাদের বৈষ্ণব ধর্মে বলেছে, তিনাদপি শুনিচে না, তিনের চেয়ে নত হবে। তা না, ধ্বজা পতাকা উঁচু করে বন্দে মাতরম, আর ঝান্ডা উঁচা রহে হামারা। ছেলেরা কি একটা দিবস উপলক্ষে শোভাযাত্রা করিয়া চলিয়াছিল। তাহারা তর্ক না করিয়া পথ ধরিয়া অগ্রসর হইল। কার্তিকবাবু সন্তুষ্ট হইয়া বলিলেন, হ্যাঁ যাও, বাড়ি যাও সব, পড়াশোনা করো মন দিয়ে, চাকরি বাকরি করো। কিন্তু ছেলের দল গান ধরিল, সুজলাং সুফলাং মলায়জ শীতলাং। কার্তিকবাবু তাহাদের দিকে চাহিয়া বলিলেন, অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। বেকার যত সব অপগণ্ডের দল। সত্যকার গোপন কথাটি হইতেছে পেনশন। কার্তিকবাবু বড় সরকারি চাকুরে ছিলেন, এখনো মোটা পেনশন পাইয়া থাকেন। সংসারে কয়েকজন এখনো সরকারি কাজে নিযুক্ত রহিয়াছে। প্রাচীন জমিদার বংশের ভূতপূর্ব নায়েব পৌর রামসুন্দর বলিল, সর্বদেবময় রাজা, এখনো আপনার 1 2 3 বললে লাঠ নিলেম হয়, কিন্তু দরখাস্ত করো, নিলেম করাবে না। ব্যবস্থা কি, বন্দোবস্ত কি? কার্তিকবাবু বলিলেন, তোমার বাবুর ছোট ছেলেটি আবার এক কাঠি সরেশ, সে আবার কি বলে কংগ্রেসের লিডার, একেবারে এক্সট্রিমিস্ট, উগ্রপন্থী। বাপরে! রামসুন্দর আক্ষেপ করিয়া বলিল, আর বলেন কেন মশাই, সে আবার বলে ঈশ্বর মানি না। তোমার বাবুকে ছেলের বিয়ে দিতে বলো, ছেলের বিয়ে দিন। বিয়ে করে খাওয়াবে কি বলুন? ছেলে পিলে হবে, তাদের ভরণ পোষণ করবে কি দিয়ে? সেই জন্যেই তো আপনাকে বারবার বিরক্ত করছি। জমিদারবাবু রামসুন্দর মারফত ছেলের চাকরির জন্য কার্তিকবাবুকে ধরিয়াছেন। কার্তিকবাবু একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বড় দুঃখ হয়। বুঝলে রামসুন্দর, এত বড় বংশের এই রকম পরিণাম দেখলে বড় দুঃখ হয়। বিশেষ করে আমাদের দুঃখ হয় বেশি। রামসুন্দর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা তো হবারই কথা। আপনারা হলেন আত্মীয়, আপনার জন, 10 জন পরের হয়, তা আপনাদের কথা তো স্বতন্ত্র। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কার্তিকবাবু বললেন, যা হয়েছিল তা হয়েছিল। দৈবের উপর হাত ছিল না, কিন্তু কর্তার মাথাটা যদি খারাপ না হতো তাহলে বাড়িটা বজায় থাকত।
ধীরেনের কাণ্ডটি থেকেই ওকে সেরে দিয়ে গেল। রামসুন্দর এ কথাটা অস্বীকার করিয়া ঘাড় নাড়িয়া বলিল, না মশাই, মাথার ওর অনেক দিন থেকেই গোলমাল হয়েছে। বহুদিন পূর্বে প্রথম সংসার শেষ হবার পরই এর সূত্রপাত। তখন মধ্যে মধ্যে কবরেজ ঢাকিয়ে ফিসফাস করে পরামর্শ করতেন। একদিন কবরেজ আমাকে বলেছিলেন, বড়লোকে কেমন অদ্ভুত ভয় দেখো দেখি। বলেন কি, দেখো আমার হাতে কুষ্ঠ হয়েছে বলে মনে হচ্ছে। কেন না, হাত কিরকম লাল হয়েছে দেখো। কার্তিকবাবু আতঙ্কে শিহরিয়া উঠিলেন। বলো কি, কুষ্ঠ? আরে মশাই, কুষ্ঠ কোথায় পাবেন? মনের ভয়। আমার মনে হয় ওইটাই মাথা খারাপের সূত্রপাত। হাতের তালু অল্প অল্প লাল সকলেরই হয়, আবার ওদের বংশের কথা আলাদা। ওদের হাতে যেন লাল রং মাখানো। এখন আর তাও নাই, রক্তহীন সাদা ফ্যাকাশে চেহারা হয়ে গেছে বাবুর। কার্তিকবাবুর কিন্তু কথাটায় বিশ্বাস হইল না। তিনি মনে মনেই কথাটা লইয়া আলোচনা করিতেছিলেন। রামসুন্দর কোনো উত্তর না পাইয়া আবার বলিল, এখনো তো আপনার সেই একই বাতিক। ধীরেনবাবুর দীপান্তর হওয়ার পর থেকে বাতিক। বাঁ হাতে আমার কুষ্ঠ হচ্ছে। তোমরা কেউ বুঝতে পারছো না, আমি বেশ বুঝতে পারি। আগে চুপচাপ থাকতেন, যা কথা কওয়ার কবরেজের সঙ্গে হতো। এখন সেটা প্রকাশ্যে, আর ওই একটা মন গড়া লজ্জায় ঘর থেকে বেরোবেনও না, কিছু করবেনও না হাত দিয়ে, চুপচাপ ঘরে বসে আছেন। ধীরেন জমিদার মহাবিষ্ণু সরকারের জ্যেষ্ঠ পুত্র। 6 বৎসর পূর্বে খুনের অপরাধে যাবজ্জীবন দীপান্তর দণ্ডে দণ্ডিত হইয়াছে। কার্তিকবাবু বলিলেন, দেখো রামসুন্দর, বলতেও আমার বাধে, লজ্জা কষ্ট দুইই হয়। ওরা হয়তো মনে করবেন কার্তিক কাজ করে দিলে না, কিন্তু যার বাপ পাগল, ভাই খুন করে দীপান্তরবাসী, নিজে সে সরকারের বিরোধী, তার চাকরি কি হয়? অন্তত সরকারি চাকরি। রামসুন্দর সরকার বাড়ির পুরাতন নায়েব। বর্তমানে সরকার বাড়ির সম্পত্তিও নাই, রামসুন্দর আর নায়েবও নয়। তবুও মমতার একটা নিবিড় বন্ধনে পুরাতন প্রভুবংশের সহিত তাহার জীবন জড়াইয়া গিয়াছে। সে এখনো তাহাদের জন্য এই সংসার সমুদ্রে ভার বহনক্ষম একখানি তরণীর সন্ধানে ব্যাকুল আগ্রহে ছুটিয়া বেড়াইতেছে। তরণীতে তাহার মন ওঠে না। মনের গোপন ইচ্ছা একখানি ধ্বজশোভিত অর্ণববোধ। এই চাকরির জন্য কার্তিকবাবুকে অনুরোধ সে মিথ্যা মহাবিষ্ণুবাবু ও তাহার পত্নীর নাম দিয়া নিজেই করিতে আসিয়াছে। তাহারা কেহ বিন্দু বিসর্গ পর্যন্ত জানেন না। দয়াময়ী মূর্তিমতী লক্ষ্মী প্রতিমার মতো ছোট মায়ের ম্লান মুখ মনে হইলে তাহার চোখে জল আসে। 5 বৎসর পূর্বে রচিত সরকারদের দালান বাড়িখানা এখন ইট কাঠের একটা স্তূপ। একদিকে একটা বটগাছ প্রবল বিক্রমে কয়েক বৎসরের মধ্যেই নাগপাশের মতো মূল বেষ্টনের পেছনে একে একে বক্ষপঞ্জরগুলি ভাঙিয়া ভাঙিয়া চলিয়াছে। সেদিকটা এখন অপরিহার্য। বড় বড় ফাটলের মধ্য দিয়া নিশীথ রাত্রে বাতাস কাঁদিয়া ফেরে। মধ্যে মধ্যে ধূপধাপ করিয়া পলেস্তলা বা ইটের চাঙর খসিয়া পড়ে। 2-3 মাস অন্তর একখানা কড়ি অথবা বড়গা। একটা অংশ জরাজীর্ণ হইলেও এখনো ব্যবহার করা চলে। সেই অংশে মহাবিষ্ণুবাবু তাহারই কনিষ্ঠ পত্নী ও পুত্র নীরেনকে লইয়া বাস করেন।
তাহার প্রথমা পত্নীর সন্ততি ছিল না। কনিষ্ঠ পত্নী করুণাময়ীর 2 পুত্র, বীরেন ও নীরেন। আশ্চর্য দুইজনের প্রকৃতি, দিন ও রাত্রির রূপের মতো বিরোধী এবং বিপরীত। ধীরেন এই জমিদার বংশের বংশানুক্রমিক ধারায় দুর্দান্ত দাম্ভিক, উগ্র, বিলাসী। জীবনে সে চলিতে যাইত ঝড়ের মতো। তাহার সম্মুখে নত না হইলে সে তাহাকে ভাঙিয়া দিয়া চলিয়া যাইতে চাইত। লেখাপড়াও বিশেষ করে নাই। স্কুল হইতে বিদায় লইয়া সে জমিদারি পর্যবেক্ষণে মনোনিবেশ করিয়াছিল। প্রয়োজনও ছিল। তাহার অনেক পূর্ব হইতেই মহাবিষ্ণুবাবু ঘরে ঢুকিয়া বসিয়াছিলেন। মধ্যে মধ্যে কবিরাজ আসা যাওয়া করিত। অপর কাহারও সহিত দেখা করিতেন না, বাইরেও বড় আসিতেন না। ধীরেনের মাও বিশেষ আপত্তি করিলেন না। এত বড় বাড়ির পৈতৃক মর্যাদা সম্পদ উদ্ধার করিতে যদি ধীরেন পারে, তবে ঊর্ধ্বতন 7 পুরুষ তাহাকে আশীর্বাদ করিবেন। সেই তো শ্রেষ্ঠ শিক্ষা। কিন্তু একদিন বিনা মেঘে বজ্রাঘাত হইয়া গেল। তরুণ ধীরেন্দ্র মহলে গিয়াছিল। সেখানে প্রজাদের সঙ্গে বিরোধ বাধাইয়া বসিল। একদিন প্রজাদের কয়েকজন মাতব্বর আসিয়া তাহাকে চোখ রাঙাইয়া বলিল, আপনি এমন করে চাপরাশি লোক দিয়ে পাঠাবেন না বাবু, আমরা আর খাতির রাখব না। ধীরেনের রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল। সে ক্রুদ্ধ অজগরের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শুধু বলিল, তারপর? আমরা খাজনাও দেব না, বৃদ্ধিসুদ তো দেবই না। তারপর? তারপর আবার কি? বেশি যদি করেন, আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করব, দরবার করব। আর কিছু প্রজারা খুঁজিয়া পাইল না। কিন্তু একটু 19-20 বৎসরের ছেলের এই আকাশস্পর্শী আভিজাত্যের নিকট অত্যন্ত খাটো হইয়া গিয়া তাহাদের অন্তর ক্ষোভে ভরিয়া উঠিল। সেই ক্ষোভের আক্রোশেই একজন বলিয়া উঠিল, মশাই, এত ভালো নয়, বুঝলেন? এই পাপেই আপনার বাবার কুষ্ঠ হয়েছে। অকস্মাৎ যেন একটা বজ্রপাতে আগ্নেয়গিরির উৎস মুখ খুলিয়া গিয়া অগ্নুদ্গার হইয়া গেল। হাতের কাছেই ছিল বন্দুক। একটা বিপুল শব্দে চারিদিক কাঁপিয়া উঠিল। লোকটা আর্তনাদ করিয়া মাটিতে লুটাইয়া পড়িল। ক্ষতস্থান হইতে রক্তস্রোতে মাটি ভাসিয়া গেল। ধীরেন্দ্র বন্দুকটা খুলিয়া ফোঁ দিয়া নলের ধোঁয়া বাহির করিয়া দিয়া বন্দুক হাতে থানায় গিয়া আত্মসমর্পণ করিল। কোনো কথা সে গোপন করিল না। অনুগ্রহ করিয়া বিচারক চরম শাস্তির পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিলেন। সে আজ 9 বৎসর পার হইয়া গিয়াছে। এখন এ সংসারের ভরসাস্থল নীরেন। ভরসা করিবার মতো সন্তান সে। ধীরেন্দ্রর মামলায় ও ঋণের দায় বিষয় সম্পত্তি নিঃশেষিত হইয়া গেল। নীরেনের স্কুলের বেতন যোগান দায় হইয়া উঠিল। কিন্তু স্কুলের হেডমাস্টার তাহার বেতন কোনো দিন চাহিলেন না। ফ্রি স্টুডেন্টশিপও তাহাকে দেওয়া হয় নাই। তবু তাহার বেতন মাসে মাসে জমা হইয়া যাইত। নীরেনকে ডাকিয়া মাস্টার মহাশয় বলিয়া দিলেন, দেখ, যখন তোর হবে মাইনে দিস, আমরা বাকি রেখে যাচ্ছি। বেতন লাগবে না কথাটাও তিনি বলেন নাই। ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় রামসুন্দর একেবারে হিসাব করিয়া টাকা আনিয়া দিল। বিনা প্রশ্নে মাস্টার মহাশয় সে টাকা গ্রহণ করিলেন। নীরেন বৃত্তি পাইল 15 টাকা। মাস্টারমশাই নূতন ঝকঝকে বই নীরেনকে পাঠাইয়া দিলেন। টু দ্য বেস্ট বয় অফ মাই স্কুল,
উইথ মাই বেস্ট উইশেস। তারপর নীরেন আইএ বিয়েও সম্মানের সহিত পাশ করিল, কিন্তু MA পরীক্ষা দিবার সময় জাতীয় আন্দোলনে মাতিয়া পড়া ছাড়িয়া ঘরে বসিয়া রইল। তাহার মা বলিলেন, নীরেন বাবা, আমার মাথা আর খাস নে বাবা। মায়ের গলা জড়াইয়া ধরিয়া নীরেন বলিল, তোমার মাথা কি আমি খেতে পারি মা? মা ভুলিলেন না, সজল চক্ষে বলিলেন, মায়ের চোখে জল ফেলিয়ে কি আনন্দ হয় নীরু। আনন্দ? জানো মা, আলেকজান্ডার বলেছিলেন, আমার মায়ের এক বিন্দু চোখের জল। মিথ্যে আমায় ভোলাচ্ছিস নীরু, তুই আমি পরিষ্কার কথা বল, যা বুঝতে পারি এমন কথা বল। তোমাকে দুঃখ আমি দিতে পারি না মা, আমায় কি করতে হবে বলো? উপায়ের একটা পথ কর, MAটা পাশ কর, আইন পড়। বাবুর বড় সাধ ছিল, ধীরেনকে উকিল করবেন। আর ঝরঝর করিয়া মা কাঁদিয়া ফেলিলেন। নীরেন সেই বৎসরই MA পরীক্ষা দিয়া বসিল। পড়াশোনা তাহার শেষ হইয়াছিল, পরীক্ষায় পাশও সে করিল, কিন্তু ফল ভালো হইল না। রামসুন্দর আনন্দে আত্মহারা হইয়া বলিল, এইবার ভাই আইন পাশ করে ফেলো, আমি তোমাকে কেস এনে দেব। একবার ওই কার্তিকবাবুকে আমি দেখিয়ে দিই তাহলে। অন্ধকার রাত্রি, বাড়ির সেই ফাটলে ভরা জরাজীর্ণ অংশটার ছাদের উপর নীরেন বসিয়াছিল। মৃদু বাতাসের বেগে বটগাছটার পত্রান্দোলনে খসখস শব্দ উঠিতেছিল, যেন কাহারা ফিসফিস করিয়া কথা কইতেছে, কানাকানি করিয়া হাসিতেছে। নীরেন সেই দিকে চাহিয়া কিছু বোধহয় চিন্তা করিতেছিল। মা তাহার সন্ধান পাইলেন, তিনি ডাকিলেন, নীরেন উঠে আয়। নীরেন হাসিয়া বলিল, তুমি বুঝি আমার গন্ধ শুকে শুকে বেড়াও, সন্ধানও তো ঠিক পাও, উঠে আয় আগে। নীরেন অবহেলা করিল না, উঠিয়া সন্তর্পণে ভাঙা ছাদ পার হইয়া নিকটে আসিতে মা বলিলেন, তুই কি আমার সর্বনাশ না করে ছাড়বি নে? ওই ভাঙা ছাদ, চারদিকে ফাটল গর্ত, ওই বট গাছ, ওখানে তোর কি কাজ শুনি? নীরেন হাসিয়া বলিল, বেশ লাগে মা আমার। তুই আর হাসিস নে নীরে, তোর হাসি দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। কখনো কি তোর মুহূর্তের জন্য চিন্তা হয় না, দুঃখ হয় না? এই এত বড় বংশ, এত বড় বাড়ি, কি ছিল মনে কর দেখি, আর ভাবতো কি হয়েছে। সেই হাসি হাসিয়াই নীরেন বলিল, সেই তো ভাবি মা। ভাবি কেন, চোখে যেন দেখি মা কি হইয়াছেন। আনন্দমঠ মনে আছে মা? মা কি ছিলেন আর মা কি হইয়াছেন? অন্ধকার কালো রাত্রির মধ্যে, আমাদের ভাঙা বাড়ির মধ্যে, সমস্ত দেশের। মা বলিয়া উঠিলেন, তোর পায়ে পড়ি নীরেন, চুপ কর, তোর দেশকে ছাড়, মাটিকে ভক্তি না করে মাকে ভক্তি কর একটু। মায়ের পায়ের ধুলা লইয়া নীরেন বলিল, তুমি বড্ড সেন্টিমেন্টাল। আর রাগ করবে না তো? বড্ড হিংসুটে তুমি। মা দৃঢ় স্বরে এইবার বলিলেন, দাঁড়া, এইবার তোর বিয়ে দেব আমি, তোর এইসব পাকামি আমি ঘুচিয়ে দিচ্ছি। নীরেন হা হা করিয়া হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। হাসি দেখিয়া মায়ের সর্বাঙ্গ জ্বলিয়া গেল।
তিনি বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিলেন, হাসছিস কেন? বিয়ের কথা শুনে আনন্দ হচ্ছে মা। মা আর কোনো কথা বলিলেন না। তিনি সেখান হইতে একেবারে আসিয়া সন্তর্পণে স্বামীর কক্ষের দুয়ার ঠেলিয়া প্রবেশ করিলেন। পিলসুজের উপর প্রদীপের আলো জ্বলিতেছে। ঘরখানি আয়তনে বিরত। ক্ষুদ্র একটি প্রদীপের মৃদু আলোকের ব্যাপ্তি সর্বত্র প্রসারিত হইতে পারে নাই। আলোকিত পরিধিটুকুর চারিপাশে অন্ধকার নিথর হইয়া যেন দীপ নির্বাণের প্রতীক্ষায় জাগিয়া রহিয়াছে। তাহার উপর ঘরখানা অস্বাভাবিক রূপ নিস্তব্ধ। আলো আধারির নিস্তব্ধতায় ঘরখানি যেন রহস্যের মোহে আচ্ছন্ন। মহাবিষ্ণুবাবু নিজের বিছানার উপর নিস্তব্ধ ছায়ামূর্তির মতো বসিয়া আপনার বাঁ হাতখানি ঘুরাইয়া ঘুরাইয়া দেখিতেছেন। নীরেনের মা ঘরে প্রবেশ করিতেই তিনি নীরবে তাহার উপর দৃষ্টি নিক্ষেপ করিলেন। ওই দৃষ্টির মধ্যে তাহার ভাষা প্রকাশ পায়। নীরেনের মা তাহার নিকট আসিয়া মৃদু স্বরে বলিলেন, খিদে পেয়েছে? আপনার চিবুকে অত্যন্ত চিন্তিতভাবে একবার হাত বুলাইয়া তিনি মৃদু স্বরে উত্তর দিলেন, হ্যাঁ। আচ্ছা, আনছি খাবার। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে চাই, আর না বললে নয়। বলো। তুমি একবার নীরেনকে ডেকে বেশ করে বুঝিয়ে বলো। বলবো? হ্যাঁ, ডেকে বলো, বাবা, তোর মুখ চেয়ে আমরা বসে রয়েছি। আইন পাশ করে ওকালতি কর। অভাবের কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না। পৈতৃক মর্যাদা তুই আবার বজায় কর। নীরেন এবার MA পাশ করলে না? হ্যাঁ। ও যদি মনে করে তবে না পারে এমন কাজই নেই। কিন্তু দেশই ওকে খেলে। কি যে দেশ দেশ বাতিক হয়েছে। দেশ? হ্যাঁ, দেশ, জন্মভূমি, বন্দে মাতরম। তারপর গভীর চিন্তা করিয়া বলিলেন, আচ্ছা, সুরেন্দ্র বানুজ্জে মশাই এখন কি করছেন? ও না, এখন তো লিডার হলেন গান্ধী। বলিয়া তিনি ঘাড় নাড়িতে আরম্ভ করিলেন, যেন ব্যাপারটা সব হৃদয়ঙ্গম হইয়াছে। সকল কথাই তাহার মনে পড়িয়াছে। আমি ডেকে দিচ্ছি নীরেনকে। বলিয়া নীরেনের মা বাইর হইবার জন্য দরজার মুখে ফিরিলেন। মহাবিষ্ণুবাবু বলিলেন, শোনো। কি? অভাব কি আজকাল খুব বেশি হয়েছে? না না, কিন্তু নীরেন ওকালতি করলে যে আবার সেই সব হবে। চণ্ডীমণ্ডপ, পুজো, বাড়ি, জমিদারি এ সব ফিরে আসবে। গাঢ় স্বরে মহাবিষ্ণুবাবু বলিলেন, দেখো, কি করব আমি? লজ্জায় বেরোতে পারি না। কুষ্ঠরোগ নিয়ে কি 10-এর সামনে বার হওয়া যায়? কোথায় তোমার কুষ্ঠরোগ? ওই তোমার এক বাতিক। ডাক্তার কবিরাজরা কি বলেছে? 2বার রক্ত পরীক্ষা করানো হলো। বলেছে কেউ যে ব্যাধি হয়েছে ওই? এই হাতটায়, এটাতে আর কিছু নেই। এইটাই দেখো না, এই রকম লাল হয় কারো হাত, এত টাটিয়ে থাকে। তিনি জীর্ণ শীর্ণ হাতখানি সেই অস্পষ্ট আলোকের সম্মুখে প্রসারিত করিয়া ধরিলেন। নীরেনের মা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলেন। আর এখন নীরেনকে পাঠাইয়া কোনো লাভ নাই। এখন ওই রোগের কথা ছাড়া আর কোনো কথাই মহাবিষ্ণুবাবু বলিবেন না। নীরেন ঘরের মধ্যে বসিয়াছিল। মাকে দেখিয়া সে প্রশ্ন করিল, বাবার খাওয়া হয়ে গেল মা?
মা বলিলেন, না, তুই কাল সকালে একবার বাবুর সঙ্গে দেখা করবি। আমায় বলছিলেন। আচ্ছা। তারপর আবার সে বলিল, কাল কলকাতায় যাব মা, আইনটা পড়ে ফেলাই ভালো। একটা চাকরি বাকরি দেখে খরচ চালিয়ে নেব কোনো রকম করে। মা খুশি হইয়া উঠিলেন। নীরেন বলিল, রামসুন্দর দাদার কাছে গিয়েছিলাম আমি। তিনি বললেন, কোন মোড়লের কাছে 60 টাকা আমাদের পাওনা রয়েছে, কালই তিনি টাকাটা আদায় করে আনবেন, না হলে উনি দেবেন, তারপর আদায় করে নিজে নেবেন। মা সজল নেত্রে বলিলেন, দেখ বাবা, ওই রামসুন্দরের অনুগ্রহ আমাদের নিতে হচ্ছে। এই লজ্জার হাত থেকে তুই আমাদের বাঁচা। তোদের পৈতৃক মর্যাদা তুই আবার উদ্ধার কর বাবা। পরদিনে নীরেন কলিকাতা রওনা হইয়া গেল। মাস 6 পর গভীর রাত্রে নীরেনের ডাক শুনিয়া মা চমকিয়া জাগিয়া উঠিলেন। নীরেন? সঙ্গে সঙ্গেই মনে হইল, না, তিনি স্বপ্ন দেখিয়াছেন। মা, ওই তো নীরেনই তো। তিনি তাড়াতাড়ি আসিয়া দরজা খুলিয়া দিলেন। এমন হঠাৎ যে তুই, নীরেন? এখন ট্রেনই বা কোথায়? হাসিয়া নীরেন বলিল, হরিপুরের একটি ছেলে সঙ্গে ছিল মা, সে একা বাড়ি যেতে পারলে না, তাকে পৌঁছে দিয়ে বাড়ি আসছি। নেমেছি রাত্রি 8টায়। কিন্তু কই, বাড়ি আসবার কথা তো লিখিসনি। তোমার জন্য মন কেমন করে উঠল মা, চলে এলাম। মুখ হাত ধুয়ে ফেল, বস, আমি দুটো গরম ভাত চড়িয়ে দিই। ভাত? একটুখানি চিন্তা করিয়া নীরেন বলিল, আচ্ছা দাও, অনেক দিন তোমার হাতের রান্না খাইনি। আবার চলে গিয়ে কবে আসবো? কালই চলে যাব মা। মা তাড়াতাড়ি রান্না চড়াইয়া দিলেন। হ্যাঁ রে, দুটো ভাজাভুজি করে দিই কেমন? না, তরকারিও একটা করে দেব। নীরেন? নীরেন তখন দাওয়ার উপর পড়িয়াই অগাধ ঘুমে আচ্ছন্ন হইয়া গিয়াছে। মা একটু স্নেহের হাসি হাসিলেন। এখনো সেই বালকের মতো স্বভাবই রইয়া গেল। মাটি বিছানা বিচার নেই। মায়ের উচ্ছিষ্ট এখনো কাড়িয়া খায়। ও যে কেমন করিয়া বিদেশে থাকে। দরজা খোলো, কে আছে? কে? কাহার কণ্ঠস্বর? দরজায় এমন ক্রুদ্ধ আস্ফালন ও প্রভুত্বের ভঙ্গিতে কে আঘাত করিতেছে? দরজা খোলো। নীরেন উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি চললাম মা। সে কি, তোর হাতেও কি? পিস্তল। পিস্তল? নীরেনের মা ঝাঁপ দিয়া পড়িয়াই যেন পিস্তলটা চাপিয়া ধরিলেন। ছাড়, ছাড়। নীরেন পিস্তলটা ছাড়িয়া দিল। সেটা তৎক্ষণাৎ তিনি উঠানের কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া শুধু বলিলেন, নীরেন। নীরেন বলিল, আমি একজন পুলিশ অফিসারকে গুলি করে মেরেছি মা। মা এক বিচিত্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রইলেন। নীরেন বলিল, থাকতে পারলাম না মা। অন্য বন্ধুরা আমাকে তার ভার দিতে চায়নি, আমি নিজেই নিয়েছি। আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, তোমার মুখও তখন মনে পড়ল না। ওদিকে দরজার খিলটা প্রচণ্ড আঘাতে ভাঙিয়া খুলিয়া গেল। পুলিশ কর্মচারী ও কনস্টেবলে বাড়ির চারপাশ গিজগিজ করিতেছিল। মায়ের পায়ে একটা প্রণাম করিয়া নীরেন অগ্রসর হইয়া বলিল, আমি ধরা দিচ্ছি। সঙ্গে সঙ্গে নিশীত রাত্রির মর্মচ্ছেদ করিয়া একটি তীক্ষ্ণ আর্তস্বর
যা বিমুক্ত স্বরের মতোই ঊর্ধ্বলোকের দিকে ছুটিয়া বাইর হইয়া গেল। আর্তনাদ করিয়া নীরেনের মা সংজ্ঞা হারাইয়া মাটিতে পড়িয়া গেলেন। রামসুন্দর আহার নিদ্রা ত্যাগ করিয়া নীরেনের মামলার তদবির তদারকের জন্য কলিকাতা ছুটাছুটি আরম্ভ করিল। মহাবিষ্ণুবাবুও ব্যাপারটা শুনিয়াছেন। সেই দিনেই তিনি জানিতে পারিয়াছিলেন থানা তল্লাশি করতে পুলিশ তাঁহার ঘরেও প্রবেশ করিয়াছিল। তিনি বলিয়াছিলেন, খুন করেছে নীরেন? তা আমাকে সদ্য ফাঁসি দেবে নাকি? সেদিন রামসুন্দর ঘরে প্রবেশ করিয়া বলিল, আপনাকে একবার যেতে হবে, কোর্টে আপনাকে একবার দাঁড়াতে হবে। আমাকে? কেন? আমারও বিচার হবে নাকি? না, সরকারি উকিল আমাদের থানার দারোগার মুখ দিয়ে বলিয়েছেন আসামির দাদাও খুন করেছে। আমাদের ব্যারিস্টার সেই সুযোগে জেরা করেছেন আসামির বাপ পাগল কিনা। দারোগা স্বীকার করেছে, কিন্তু নীরেনের জন্মের আগে থেকে পাগল এটা আমাদের প্রমাণ করতে হবে। মহাবিষ্ণুবাবু বলিলেন, কিন্তু কুষ্ঠরোগ? তা অনেকটা এখন ভালো বটে, কিন্তু তবু তো কুষ্ঠরোগ। নীরেনের মা বলিলেন, না বাবা রামসুন্দর, ওকে আর টানাটানি করো না, হয়তো হঠাৎ হার্ট ফেল করে মারাই যাবেন। বরং গ্রামের কাউকে। রামসুন্দর বলিল, কার্তিকবাবু যদি সাক্ষী দেন তাহলে কিন্তু অনেক কাজ হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরেনের মা বলিলেন, আমাদের কোবরেজ মশাইকে দিয়ে হবে না? উনি তো সকলের চেয়ে ভালো জানেন। দেখি, তাই না হয় মন্দের ভালোও তো হবে। ক্ষুণ্ণ মনেই রামসুন্দর ফিরিল। মহাবিষ্ণুবাবু কি যেন ভাবিতেছিলেন। অকস্মাৎ বললেন, আচ্ছা রামসুন্দর। রামসুন্দর দাঁড়াইল, বলিল, আজ্ঞে। আচ্ছা, ওরা আমাকে কেন ফাঁসি দিল না? আমারই তো ছেলে, দোষ তো আমারই। নীরবে মাথা নত করিয়া রামসুন্দর চলিয়া গেল। চোখে জল, মুখে হাসি লইয়া নীরেনের মা বলিলেন, ভেবো না তুমি, রামসুন্দর বলেছে আমাকে, নীরেন খালাস হয়ে যাবে। কোবরেজকে দিয়ে এইটা প্রমাণ করতে পারলেই পাগল বলে খালাস দেবে। খালাস দেবে? হ্যাঁ, দেবে। কোবরেজকে একবার ডাকাও দেখি। ডাকতে হবে না, রামসুন্দর নিজে গেল তার কাছে, তিনি কখনো না বলবেন না। না, সেজন্য নয়, ব্যায়ামটা আমার বাড়ছে বলে মনে হচ্ছে। মানে এই হাতটা কেবল একবার ভালো করে দেখুন। তুমি দেখো না, গাঁটে ঘা হয়েছে না? এইবার বোধহয় গলবে। নীরেনের মা দেখিলেন আঙুলে গিটে গিটে কয়টি ক্ষতচিহ্ন। নোকে খুঁটিয়া খুঁটিয়া গিঁটগুলি ক্ষত বিক্ষত করিয়া তুলিয়াছেন। তিনি কহিলেন, এমন করে নখ দিয়ে ছিঁড়ো না, এই যে সব নখের আঁচড়ের খা। বসো, তোমার নখগুলো কেটে দিই আমি। ছোট একখানি কাঁচি লইয়া তিনি স্বামীর নখ কাটিতে বসিলেন। তাহার মরিবার উপায় নাই, তাহার কাঁদিবার উপায় নাই। মহাবিষ্ণুবাবু যেন অহরহ তাহাকে ডাকেন, দেখো, আমার আঙুলগুলো দেখো তো ভালো করে। না না, এই হাতে কি খাওয়া যায়? তুমি বরং খাইয়ে দাও। কয়েক মাস পর আগামী প্রত্যুষে নীরেনের ফাঁসি হইবে। নীরেনের মা বিছানায় উপুর হইয়া পড়িয়া মৃদু গুঞ্জনে কাঁদিতেছিলেন। মহাবিষ্ণুবাবু স্তব্ধ হইয়া বসিয়া আছেন, তেমনি দৃষ্টি, তেমনি ভঙ্গি। ঘরের মধ্যে তেমনি স্বল্প আলোক, আলোক পরিধির চারিপাশে তেমনি নিথর অন্ধকার। সহসা মহাবিষ্ণুবাবু বলিলেন,
রামসুন্দর গেছে কলকাতায়? হ্যাঁ, কাল সন্ধে নাগাদ নীরেনকে নিয়ে বাড়ি ফিরবে। বহু কষ্টেই নীরেনের মা উত্তর দিলেন। সংবাদটা মহাবিষ্ণুবাবুর নিকট গোপন রাখা হইয়াছে। মহাবিষ্ণুবাবু অত্যন্ত বিষণ্ণভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, না, তার ফাঁসি হবে আজ। আমি জানি, শুনেছি আমি, তোমরা কথা কইছিলে। এতক্ষণে নীরেনের মা হা হা করিয়া কাঁদিয়া উঠিলেন। মহাবিষ্ণুবাবু কিন্তু তেমনি ভঙ্গিতে বসিয়া রইলেন। বহুক্ষণ কাঁদিয়া নীরেনের মা বলিলেন, আমার ভাগ্যের দোষ, আমার গর্বের দোষ, আমার জন্য তোমার এত কষ্ট। পূর্বের মতো ধীরে ধীরে ঘাড় নাড়িয়া মহাবিষ্ণুবাবু বলিলেন, না। তারপর বহুক্ষণ নীরবতার পর বলিলেন, জানো না তুমি? কেউ জানে না, ভগবান শুধু জানেন আমার দোষ, আমার রক্তের দোষ। ছায়ামূর্তির মতো মৃদু সঞ্চালনে হাত তুলিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওইখানে, তোমার দিদিকে ওইখানে আমি এই দুই হাতে গলা টিপে মেরেছিলাম। নীরের মা বিস্ফারিত দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিয়া রইল। আমার নিজের চরিত্র খারাপ ছিল, তাকেও আমার সন্দেহ হতো, খুব সুন্দরী ছিল কিনা, আর খুব হাসত। নীরেনের মা কাঁদিয়া কাঁদিয়া তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিলেন, না না, বলতে হবে না, বলো না। বহুক্ষণ নীরব থাকিয়া আবার অকস্মাৎ মহাবিষ্ণুবাবু বলিলেন, যখন তার বুকে চেপে বসলাম সে শাপ দিলে, ওই দুই হাতে তোমার কুষ্ঠ হবে, কিন্তু এ হাতটা বাঁচিয়ে দেবে ধীরেন, আর ওইটা নীরেন। তোমার দোষ নাই, খুনের রক্ত তো। বাইরে পাখির কলরব প্রত্যুষে ঘোষণা করিয়া উঠিল। নীরেনের মা বুক ফাটাইয়া কাঁদিয়া উঠিলেন, নীরেন, নীরেন রে। চকিত হইয়া মহাবিষ্ণুবাবু বলিলেন, হ্যাঁ? তারপর বলিলেন, ভোর হয়ে গেল। জানালাটা খুলিয়া দিয়া ভোরের আকাশের দিকে চাহিয়া তিনি দাঁড়াইয়া রইলেন। মুহূর্তের পর মুহূর্ত লক্ষ লক্ষ যোজন পথ অতিক্রম করিয়া উদয়াচল হইতে ধারায় ধারায় আলোকের বন্যা ছুটিয়া আসিতেছে। চারিদিক পরিষ্কার দেখা যাইতেছে। সহসা আপনার হাত দুইটি সেই আলোকের মধ্যে প্রসারিত করিয়া দিয়া বলিলেন, সাদা হয়ে গেছে। অস্থি শর্মসার রক্তহীন বিবর্ণ হাত। মা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।